আসলে পর্দার পেছনে অন্তরালে কি হচ্ছে এটা আসলে কারো কাছে পরিষ্কার নয়। শুধু তিনজন ব্যক্তি জানতে পারেন, একটা ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি। তিনজন বলছে উনি ধন্য যে রাশিয়ার যুদ্ধ করছে এবং পুতিনও ধন্যবাদ দিয়েছে। তাহলে তো বিষয়টা এখন ক্রিস্টাল ক্লিয়ার। সরাসরি ট্রাম্প বলেছেন যে এটা আসলে এক ধরনের ষড়যন্ত্র, যেহেতু উনি ওখানে কিমকে দেখছেন। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীর দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ কাজল ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দাদা আমরা একটু কমেন্টস পড়ে নিই, যেহেতু দর্শকরাই আমাদের সব কিছু। অদূত খন্দকার লিখেছেন, ইউরোপের ভুলের খেসারত ইউরোপকেই দিতে হবে, সাথে অন্যরাও জ্বলবে। উনি ইউক্রেন রাশিয়াকে নিয়ে বলেছেন। আচ্ছা, পবিত্র দাস উনি লিখেছেন, অনেক গুরুত্বপূর্ণ এবং বাস্তব আলোচনার জন্য দুজনকে অভিনন্দন। আমাদের দুজনের তরফ থেকে আপনাকে অভিনন্দন, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। হোসনিয়ারা নামে একজন আপু লিখেছেন, উনি ইন্টারেস্টিং, আপনারা কি বাংলাদেশি না ভারতবাসী বললে খুশি হবে। আসলে এটা তো বিশ্ব সংযোগ, আমরা দুজনে বিশ্ববাসী, সারা বিশ্ব সংযোগ থেকে আলোচনাটা করতে হয়। আচ্ছা, গুরুচরণ বিশ্বাস বলছেন, রাজীব গান্ধী কোনোদিন ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না, ওনার 3 পোয়া বুদ্ধি 1 পোয়া বুদ্ধি। আমরা বুঝতে পেরেছি উনি বিজেপি সমর্থক। যাক, আপনাদের ব্যাপার, আপনারা এটা সেটেল করেন। আচ্ছা, মূল অনুষ্ঠানে চলে যাই। মূল অনুষ্ঠানে হচ্ছে 3.5 বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা চলছে। যুদ্ধটাও আপনার চাপিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার উপরে। আপনি যদি প্রথম থেকে দেখেন, ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে যে প্রথম থেকেই একটা নারাজি ছিল আপনার পুতিনের, কিন্তু সেটাকে উপেক্ষা করে প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রথমে রাশিয়া আক্রমণ করলো। হঠাৎ করে আলাস্কা বৈঠক এবং ওভাল অফিসের বৈঠকের পর যুদ্ধের তীব্রতা বেড়ে গেছে। রাশিয়া একের পর এক ভূমি দখল করছে। এর মাঝখানে গত 2 দিন আগে জেলেনস্কি ইউরোপের নেতাদের উপরে খুব ক্ষিপ্ত যে আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করেন। এরপরে আবার গতকাল আপনার জেলেনস্কি বলেছেন যে আমরা রাশিয়ার সাথে বসতে প্রস্তুত। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে বেলজিয়ামে। কিন্তু ঘটনা হচ্ছে ওখানে তো যেতে পারবে না পুতিন। আপনার উনি তো ফেরারি আসামি। সব কিছু মিলে এখন জেলেনস্কিকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে পুতিন। এখন এভাবে আমন্ত্রণের যে ডাক, জেলেনস্কি কি সাড়া দিবে, নাকি উনি একা না যে ইউরোপের নেতাদের বা ট্রাম্পকে নিয়ে যাবেন? কি মনে হচ্ছে আপনার, কোন দিকে যাচ্ছে আসলে পুরো ইউরোপ, রাশিয়া এবং ইউক্রেন? ধন্যবাদ কাজল ভাই। আসলে এই আমন্ত্রণটাকে আমি আসলে ওভাবে দেখি যে শত্রুর বাড়িতে একদম বন্দুক ধরে আর্মসের মুখে কাউকে নিয়ে যাওয়া আলোচনার জন্য। আসলে এটা কতটা সফল হয় সেটা বলা যাচ্ছে না, কারণ যাবেন কি না আদৌ সেটাও এখনো বলার সময় হয়নি। কিন্তু আসলে আমরা সাধারণত এইসব আলোচনা দেখি তৃতীয় কোনো একটি দেশে বা তৃতীয় কোনো পক্ষের উপস্থিতিতে। এখন এখানে যেহেতু পুতিনের বিরুদ্ধে পুতিন ফেরারি আসামি, ওনাকে গ্রেফতারের আছে, কিন্তু সেক্ষেত্রে আসলে যেখানে আপনার এই ধরনের সিচুয়েশনে উনি যাবেন কিনা, পুতিন বের হবেন রাশিয়া থেকে, অন্য কোনো থার্ড কান্ট্রিতে যাবেন কিনা, সেটা আসলে এখন অনেক একটু হিসাব আছে। এই যে 2 দফা একটা আলাস্কার মিটিং এবং এরপরে ওভাল অফিসের মিটিং, এই 2 দফা মিটিংয়ের পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে হয় রাশিয়া এমন কিছু ভাবছে যে আসলে এখান থেকে কোনো সমাধান আসবে না, বা ইউরোপীয় নেতা বা ইউরোপীয় দেশগুলোকে বা ন্যাটোকে বা ইউএসএকে একটা চাপে রাখতে হলে তার আক্রমণের সংখ্যা বাড়িয়ে দিতে হবে, আক্রমণটা বেশি করতে হবে। ঠিক এই কোনো একটা হিসেব থেকে, ক্যালকুলেশন থেকে হয়তো রাশিয়া তার আক্রমণের সংখ্যাগুলো বাড়িয়ে দিয়েছে। একই থেকে ইউক্রেনও যে বসে আছে তা না, কোনো হুমকি পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে। এখন সবগুলো মিলিয়ে এই অবস্থায় এখন যে বিষয়টা এসছে, একটা দেখার বিষয় যে আসলে যতটা মনে করা হচ্ছিল ট্রাম্পের সাথে পুতিনের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ট্রাম্প পুতিনের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে, আসলে দৃশ্যত সেই ধরনের কোনো বোঝাপড়া গত অন্তত 15 থেকে 20 দিনে আমরা দেখতে পাইনি। যে ডেভেলপমেন্টটা বলা যায় যে ট্রাম্প কিন্তু বলেছিলেন 2 সপ্তাহের মধ্যে আপনার একটা কোনো অ্যাচিভমেন্ট বা কোনো একটা কিছুতে উপনীত হবেন, তার সেই হিসেবটা কিন্তু আমরা এখনো পাইনি। আপনি যদি ট্রাম্পের কার্যক্রম দেখেন, আপনি তো মনে আশ্চর্য হন, উনি বাড়িয়ে কথা বলার, একটু ক্রেডিট নেওয়ার, মানে উনি যখন কথাটা বলে কথাটা আসলে কতটুকু সত্যি, কতটুকু ওই যে মিথ্যের মোড়কে সাজানো বলে না প্রেজেন্টেশন। আমার কাছে যেটা মনে হয় যে আমরা সাধারণত এতদিন পর্যন্ত যতগুলো কূটনৈতিক
বাক্যলা বা আপনার যে ডিপ্লোম্যাটিক যে টোন সেই ডিপ্লোম্যাটিক টোন বা কথাগুলো আসলে অনেক ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে পাই না, এবং যেগুলো বলে আসলে সেগুলো যে খুব ওনার আশপাশের লোকের যারা থাকেন, যে ডিপ্লোম্যাটরা থাকেন, তারাও যে খুব একটা সাপোর্ট করেন সেই জিনিসটাও আমরা আসলে দেখি না। কারণ অনেক সময় দেখা যায় যে প্রেসিডেন্ট যেটা বলেন পাশ থেকে অথবা তার প্যারালাল যারা থাকেন তারা হয়তো একটু কিছু সাপোর্ট করে কিছু দেয়। ট্রাম্প যেটা বলছেন ট্রাম্পই বলছেন। এখানে আসলে এটা কি ওনার কোনো কৌশল কিনা বা এটা ওনার কোনো ধরনের কাউকে চাপে ফেলার জন্য কিনা সেটা এখনো বোঝা যায়। কারণ একটা কথা এখানে ঠিক যে আগের ইউএস গভর্নমেন্ট যেভাবে এই জিনিসটাকে ডিল করেছিল, ট্রাম্প প্রশাসন সেভাবে ডিল করছে না। ওনাদের মধ্যে কিছুটা নাটকীয়তা, কিছুটা কৌশল অবলম্বন, অনেক কিছু মিলিয়ে আসলে জিনিসটা করছেন। এখন আসলে পর্দার পেছনে অন্তরালে কি হচ্ছে এটা আসলে কারো কাছে পরিষ্কার নয়। শুধু তিনজন ব্যক্তি জানতে পারেন, একটা ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি। পুতিনের একটা ম্যাপ লিক হয়েছে কিছুদিন আগে, লিক না, এটা রাশিয়ায় প্রকাশ করেছে। সেখানে আপনি দেখবেন যে পুতিন প্লান্ট লিক, এইগুলো কিন্তু নতুন জায়গা তার দখল হয়ে গেছে, ওডেসা টোডেসা থেকে শুরু করে আবার আপনার যে খার্কি টার্কি যা বলেন, কিয়েভের দিকে এখন বাড়াবে। বেলারুশ তার বন্ধু, এবং বেলারুশে অনেক পারমাণবিক অস্ত্র রাশিয়া রেখেছে। তা কিয়েভ প্রধান দৃষ্টি হচ্ছে এই যে খার্কিভ অবস্থা, এটা হচ্ছে বন্দর। এই বন্দর দখল করতে পারলে ব্ল্যাক সি পুরো তার নিয়ন্ত্রণে। আপনার যেটা আমি বলছিলাম যে পুতিন তো এটা আসলে ওই যে চীনে সামরিক মহড়া হচ্ছিল তার এক ফাঁকে বলছিল যে জেলেনস্কি আসতে পারে এখানে। আপনার কিম, আমরা জানি যে নর্থ কোরিয়ার যিনি সর্বোচ্চ নেতা উত্তর কোরিয়ার, কিম জং উন, ওনার কিন্তু প্রচুর সৈন্য যুদ্ধ করছে রাশিয়ায়, এবং কিম জং উন বলছে উনি ধন্য যে রাশিয়ার যুদ্ধ করছে, এবং পুতিনও ধন্যবাদ দিয়েছে। তাহলে তো বিষয়টা এখন ক্রিস্টাল ক্লিয়ার। আসলে বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা পরিষ্কার, পুতিনের আলাস্কা বৈঠকের পর থেকে পুতিন ট্রাম্পের একটা জিনিস পরিষ্কার যে রাশিয়া একটা কথা বলে দিয়েছে যে আমি আপনারা যুদ্ধের মূল কারণটা চিহ্নিত করুন, এক। দুই হচ্ছে কি কারণে আসলে মানে দুই তিনটে পয়েন্টে কোন কারণে আসলে তাই জিনিসের সমাধান হচ্ছে সেটা রাশিয়া বের করতে মানে বলেছে। শুধু বৈঠক করে আসলে কি হবে সেটা আসলে রাশিয়া এক ধরনের স্ট্যান্ড নিয়েছে। এটা আমি মনে করি এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, প্রেশার ক্রিয়েট না করে তার কৌশলের অংশ, প্রেশার ক্রিয়েট করে আসলে সে চাইছে এটা থেকে আসলে এক ধরনের একটা ফল বের করে, অবশ্যই সেটা তার পক্ষে। আর 2 নম্বর বিষয় হচ্ছে উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীন এখন যেই একটি পজিশনে দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি গতকালকে যেই চীন যে সামরিক কুচকাওয়াজটা করেছে, মানে এটা তো একটা আসলে দেখার মতো। এবং আমি যেটা মনে করি এটা আসলে এক ধরনের মেসেজ দিয়েছে বর্তমান বিশ্বে। আসলে এটা এক ধরনের মেসেজ, কারণ শুধুমাত্র আপনার কাছে অস্ত্র বা আর্মস থাকলেই হবে না, আর্মসটা জানান দেওয়াটাও একটা থ্রেট। সেই কাজটা কালকে চীন করেছে, এবং এরকম একটা সামরিক মহড়ায় বা কুচকাওয়াজে সে একই সাথে 26টা দেশের রাষ্ট্রপ্রধানকে একসাথে করা এবং এমন 3 জন রাষ্ট্রপ্রধানকে একই মঞ্চে নিয়ে আসা, এটা আসলে এক ধরনের মেসেজ। এবং এই মেসেজের কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউএসএ বা ট্রাম্প বসে থাকেনি, এবং সরাসরি ট্রাম্প বলেছেন যে এটা আসলে এক ধরনের ষড়যন্ত্র। যেহেতু উনি ওখানে কিমকে দেখছেন এবং সাথে পুতিনকেও দেখছেন, মানে এটা খুব দ্রুত একটা রিয়েকশন। আমরা আসলে ডিপ্লোম্যাটিক ইয়েতে বা কূটনীতিক পাড়া এগুলো দেখে একটু হয়তো সময় নিয়ে দেওয়া, সময় নিয়ে বুঝে এটা ঘন্টা খানেক পার হতে পারে না, ঘন্টা 2 পার হতে পারে, সঙ্গে সঙ্গে রিয়েকশন চলে আসছে। এটা ট্রাম্পের ক্ষেত্রেই সম্ভব। এই যে দ্রুত চেঞ্জ হওয়া এবং আস্তে আস্তে আদলটা চেঞ্জ হয়ে যাওয়া, ভাষাগুলো চেঞ্জ হয়ে যাওয়া, এই বিষয়গুলো আসলে ইদানিং কালে এসে খুব বেশি দেখা যাচ্ছে। এবং এইটা আসলে এইটাই বর্তমান সময় আমার কাছে যেটা মনে হচ্ছে যে মেরুকরণের একটা প্রথম ধাপ, এবং মেরুকরণ অনেক আগে থেকেই শুরু হয়েছে। এটা যে একদিনে মেরুকরণ হচ্ছে তা না, হ্যাঁ, অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, অনেকদিন আগে থেকে চলতে চলতে একটা পর্যায়ে আছে। এবং রিসেন্ট আপডেট যেটা, সেটাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারত একটা পক্ষে মানে মোটামুটি কোনো মেসেজ না দিলেও, মানে কোনো ধরনের ওপেন ডিক্লারেশন না থাকলেও তার একটা অবস্থান সুস্পষ্ট অবস্থান আছে। কারণ যেহেতু সে মঞ্চে উঠছেন, ভারতের প্রধানমন্ত্রী গিয়ে মঞ্চে উঠছেন, একই প্রোগ্রামে গিয়ে একটি মানে করছে। এমন আরও একটা মজার বিষয় আমি কালকে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেখলাম, এই সম্মেলন যেটা হলো রিসেন্ট যে সম্মেলনটা চীনে হলো, সেই সম্মেলনে কিন্তু আগে জয়শঙ্করকে পাঠানো হতো, হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী থেকে। এখন খুব ইন্টারেস্টিংলি এবার
নরেন্দ্র মোদী নিজে গিয়ে উপস্থিত, এবং পুরো যতগুলো ছবি দেখবেন, যতগুলো সম্মেলনে যতগুলো ছবি দেখা যায়, প্রত্যেকটা ছবিতে কিন্তু নরেন্দ্র মোদীর একটা উচ্ছ্বাস, এবং ওনার যে অ্যাক্টিভিটিস, উনি যে একজন ওখানে ইন্টারন্যাশনাল লিডার হিসেবে একটা রোল প্লে করছেন সেটা। আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি পাকিস্তানের প্রধানমন্ত্রীও পিছনে পড়ে তার পিছনে পড়ে গেছে। তার মানে ওই যে ওখানে একটা মেরুকরণ। এবং আরো একটা বিষয় হচ্ছে ওই সম্মেলনে কিন্তু কাশ্মীর হামলা নিয়ে একটা মেসেজ ছিল। কাশ্মীর হামলা, যে কাশ্মীরে যে হামলা, সেই মেসেজ, সেই হামলার বিপক্ষে যে কিছুদিন আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে হামলাটা হলো, সেই হামলার মধ্যেও একটা মেসেজ। এই যে একটা 3-4 জন ইন্টারন্যাশনাল লিডারকে নিয়ে একটা আলাদা ওখানে একটা বলয় তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে বলটা, এই যে এটা এক ধরনের, আমরা জানি যেটা ন্যাটোর একটা বিকল্প হিসাবে, বিপরীত প্যারালাল একটা হিসাবে দাঁড়াতে চাইছে, তাদের একটা চিন্তা ভাবনা চলছে। সবাই হয়তো বলে দেবে সেটা আসলে কোন সময় কি এটা হবে। কিন্তু এই যে চীনের গত 1 সপ্তাহ ধরে চীনে যা ঘটে গেল, চীনের যে সম্মেলন, চীনের গিয়ে কুচকাওয়াজ, 26টা দেশের নেতাকে এক জায়গায় করা, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে সব দিক থেকে, এই যে সেখানে যেহেতু পুতিন আছে, রাশিয়া আছে, সব দিক থেকে আসলে একটা নতুন একটা আলাদা একটা মানে অংশ তৈরি হয়ে যাচ্ছে। আর ইউক্রেনের যে বিষয়টা এখানে এসছে, ইউক্রেনের কে নিয়ে আসলে রাশিয়ার বার্তাটা খুব স্পষ্ট। রাশিয়া ছাড় দিচ্ছে না, কোনো ধরনের ছাড় দিতে রাজি না। এখন পরিবেশ পরিস্থিতি এবং রাশিয়ার এক ধরনের, আমি একঘেয়েমি বলবো, এক ধরনের একঘেয়েমির কারণে কিছুটা ইউক্রেন সরকারকে পিছনে আসতে হচ্ছে। ওরা এখন আগে যেখানে বলছিল হয়তো বসবেন না, এখন হয়তো নিজ উদ্যোগে বলছেন বসবে। এই বিষয়গুলো আসলে এক ধরনের জায়গায় এসে রাশিয়া আমার কাছে কেন যেন হচ্ছে একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। আপনি প্রথমে বললেন যে ট্রাম্প যে দ্রুত মেসেজটা দিয়ে দিল সোশ্যাল টুইটারে, যেটা আপনার ওই চীনে যে 80 বছর পূর্তি, বিশ্বযুদ্ধে 80 বছর পূর্তি যে কুচকাওয়াজটা, সেখানে ট্রাম্পের এটা উনি একদম ওনার সরাসরিটি ইংরেজিতে ট্রান্সলেট করে আমি বলছি, তিনি শি জিনপিং এর উদ্দেশ্যে বলেন, আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন, মানে খোঁচাটা দিল। এখন আসি, এই যে এসসিও সম্মেলন, আপনি ভাটকানে বলেন যে ন্যাটোর বিকল্প বা কোনো ডলারের বিকল্প কিছু হতে পারে কিনা, এর পুরোটা অর্থ দিচ্ছে চীন। অর্থনৈতিক দিক থেকে চীন সাপোর্ট করে, কারণ চীনের বাজার অনেক বড়, চীনের জিনিস পৃথিবীর এমন কোথাও নাই যে যায় না, এবং কম মূল্যে যায়। ইভেন কি বাংলাদেশে আমরা যে এখন মধ্যবিত্তরা ফ্রিজ থেকে শুরু করে টেলিভিশন কম দামে কিনে চীনের বদলে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে রাশিয়া চাচ্ছে একটা সামরিক জোট, ভারত, চীন এবং সে নিজে মিলে আরও 20-26টা পাকিস্তানকেও ডাকতে পারে। পাকিস্তানকে মোটামুটি চীন গ্রাস করে ফেলছে, লোন দিয়ে তাদের আপনার কিছু ওখানে কাজও চলছে অবকাঠামোর, এবং ভারত আর চীন কাছাকাছি আসছে। এসসিও সম্মেলনের এইটা সবচেয়ে বড় পাওয়া। আপনি কি বলেন, এটা বলে আমরা শেষ করি। আমি বর্তমান এই প্রেক্ষাপটে যে জায়গায় দাঁড়িয়েছে ভারত এবং চীনের যে সম্পর্ক, এবং আপনি যেটা বললেন যে কারণগুলো দাঁড়িয়েছে, আমার কাছে বিষয়টা হচ্ছে ঠিক এরকম। আমরা দেখি না যে শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু। এইটা এখন ঠিক এই ফরম্যাটে, এই ফ্রেমে, যে চীন এবং আমেরিকার যে সমস্যা, সেই সমস্যার কারণে, এবং এখন ভারত এবং চীন কাছাকাছি অবস্থানের মতো। এবং কালকে আমি গত 3-4 দিন যাবত তাদের যে ভাষ্যগুলো দেখছিলাম, এখানে একটা কথা, মানে মোদির কণ্ঠে আমি শুনলাম যে 280 কোটি লোক এই দুই দেশে বসবাস করে। এখন ওরা পরিষ্কার দুটো মেসেজ এখানে। একটা হচ্ছে আপনার যদি বাণিজ্য ক্ষেত্রে ধরতে যান, এটা বিশাল একটা মার্কেট। আপনি যদি ক্ষমতা ধরতে যান, বিশাল একটা মার্কেট। এই দুটা জিনিসের যে পাওয়ার, যে শক্তি, সেই জিনিসটা আসলে মেসেজটা মোদি সেটা দিয়েছেন। আর একটা মজার বিষয় যে আপনি চুক্তির কথা বলছিলেন, দুই দেশের চুক্তি, গত 5 বছর ধরে কিন্তু দুই দেশের মধ্যে, ভারত এবং চীন, সরাসরি ফ্লাইট বন্ধ। হ্যাঁ, সেই ফ্লাইট চলাচল করার বিষয়ে দুই দেশ কিন্তু একমত হয়েছে। এই যে ইন্টারেস্টিং ডেভেলপমেন্টগুলো, এই ডেভেলপমেন্টগুলো আসলে একটা মাত্র সম্ভব হচ্ছে শুধুমাত্র আমেরিকার সাথে দুই দেশের একই পয়েন্টে এসে বৈরী সম্পর্ক, এবং বৈরী সম্পর্কের কারণে তারা দুজন একসাথে চলে আসছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি একটা জিনিস এখানে একটু বলে শেষ করতে চাই। চীন, আমরা জানি এই অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা যে রোহিঙ্গা সমস্যা, সেই সমস্যা কিন্তু চীনের একটা প্রভাব আছে। সেই সমস্যা মানে সলভ করতে হচ্ছে না, বা সলভ হচ্ছে, একটা অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিষয়টা হচ্ছে কেন এই সম্মেলনে কিন্তু এই সম্মেলন বা ইয়েতে আপনার যে কুচকাওয়াজে কিন্তু ছিল মিয়ানমারের বর্তমান যে সামরিক, এই বিষয়টা আমি এখানে এই কারণে বলছি, এই সমস্যাটা কিন্তু চাইলে চীন সলভ করতে পারে, রোহিঙ্গা সমস্যা বা চীনের ভিতরে, মিয়ানমারের ভিতরে যে সমস্যাটা। কারণ হচ্ছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের সাথে, উভয় পক্ষের সাথে একমাত্র দেশ চীনের সম্পর্ক ভালো।
জি, আমরা আরাকান আর্মি বলি বা গভর্নমেন্ট বলি, দুই দেশের সাথে সম্পর্ক ভালো। এখানে কিন্তু যে আমেরিকা যে চেষ্টাটা চালাচ্ছে, হ্যাঁ, সেই চেষ্টাটা জাতিসংঘ দিয়েই করছে, সেই চেষ্টাটা আসলে সফল হচ্ছে না বা হবে না, বা এটার ভবিষ্যৎটা অনেকটাই পথ আটকেছে চীন। এই কারণে বিষয়টা বলছে এখানে যে ভারত এবং চীন যদি একটা জায়গায় আসে, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় রোহিঙ্গা সমস্যার বা এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে বিমস্টেক, আসিয়ান, অনেক কিছু আছে এই অঞ্চলে, এখানে কিন্তু একটা প্রভাব বলে তারা এই কারণে তারা সৃষ্টি করতে চাচ্ছে যে এইখানের এই অঞ্চলের যে সংস্থাগুলো যেন তাদের ইয়েতে থাকে, বলয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি যে আসলে এসসিওর এবারের সম্মেলন বিশ্ব রাজনীতিতে কোন ধরনের প্রভাব ফেলে। তো আজকের অনুষ্ঠানটা এখানে শেষ হতে যাচ্ছি। বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান। আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।